কথাই বলে প্রকৃতির ধ্বংসলীলা শুরু করলে মানুষের বাঁচার আশা ক্ষীণ হয়ে যায়। মানুষ জানেও না যে মিত্র কোথায় কোন জায়গায় অপেক্ষা করছে তার জন্য। ধরেন একদিন দেখলেন আপনাদের এলাকার সবার বাড়ির কারেন্ট হঠাৎ করে অফ হয়ে গেল, চারদিক ঢেকে গেল ঘন কালো অন্ধকারে, শুরু হলো ভয়াবহ ভূমিকম্প। এদিক ওদিক যেদিকে তাকাচ্ছেন চারদিকে শুধু বাড়িঘর ধ্বংস হয়ে পড়েছে। ঠিক এরকম একটা ঘটনা ঘটে যায় একটা শহরে। 34 তলার একটা বিল্ডিং এ আটকে পড়ে মানুষগুলো, আর লিফট খারাপ হয়ে যায়। কি করে নিচে নামবে তারা, কি করেই বা বাঁচবে, আদৌ কি বাঁচতে পারবে তারা? জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। এই তো গত বছর মে মাসের 6 তারিখ, বিপদ তো কাউকে বলে কই আসে না, সেদিনও তার ব্যতিক্রম হয়নি। দেহেরিঙ্গা উত্তর নরে সুন্দর একটি গ্রাম, আর সেই গ্রামের বুকে দিয়ে এসেছিল 80 মিটারের উঁচু এক বিশাল সুনামি। তবে এই সুনামির কারণ ছিল একটা ছোট্ট ভূমিধস। সে সুনামিতে মারা যায় প্রায় 248 জন মানুষ। যদিও এটা ছিল সরকারি হিসাব, আসলে সংখ্যাটা দ্বিগুণ বা তার থেকেও বেশি ছিল। এত মানুষ মরেছিল সেদিন। প্রকৃতির ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে আমাদের ঠিক কি কি করা উচিত, এই বিষয়ে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল নার্জারের সিনিয়র রিসার্চার জোহানিজের। তিনি বলেন, দেখুন, দুর্ভাগ্যবশত কখন কোন ভূমিকম্প আমাদের উপর দিয়ে আসবে সেটার পূর্বাভাস আগে থেকে দেওয়া সহজ কাজ নয়। ইন্টারভিউতে জোহানিজ ছাড়াও আরেকজনকে ডাকা হয়েছিল, নাম ক্রিস্টিয়ান। তিনি একজন ভূতাত্ত্বিক। ভূতাত্ত্বিক বলতে যেসব বিজ্ঞানীরা পৃথিবীর গঠন এবং পৃথিবীর ভৌগোলিক জায়গায় এসব নিয়ে গবেষণা করে থাকেন। সেদিনের ইন্টারভিউয়ের পর 3 বছর পেরিয়ে গেছে। এই 3 বছর অনেকটা পাল্টে গেছে ক্রিস্টিয়ানের জীবন। তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে। তার ছেলে সান্দ্রে এবং মেয়ে জুলিয়াকে নিয়ে উসলুতে থাকে। উসলু নরওয়ের রাজধানী। সেখানে একটা হোটেলে সে কাজ করে। ক্রিস্টিয়ানের মেয়ে জুলিওর অনেক দিন হয়ে গেল বাবাকে দেখেনি, তাই সে ওই দিনটাতে ক্রিস্টিয়ানের সাথে দেখা করতে আসে। ক্রিস্টিয়ান তাকে বাড়ি নিয়ে যায়। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে, রাত হয়েছে। জুলিয়া ক্রিস্টিয়ানের ঘরে এসে গোপন ঘর খুঁজে পায়। সেখানে সে দেখে 3-4 বছর আগে ঘরিঙ্গাতে ঘটে যাওয়া সে ভয়ানক সুনামিতে যারা মারা গিয়েছেন, পুরো দেওয়ালটা তাদের ছবিতে ভর্তি। জুলিও জানতো যে দুর্ঘটনায় তার বাবা নিজের পরিবারকে বাঁচাতে পারলেও হারিয়েছিল অনেক কাউকে, এবং এই জন্য সে ছবিগুলোকে এখানে টাঙিয়ে রেখেছে। পরদিন সকালে জুলিয়া চলে যায়। মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে এসে ক্রিস্টিয়ান নিউজ চ্যানেল চালু করে, এবং নিউজ চ্যানেলে এমন একটা খবর দেখানো হচ্ছিল যেটার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। তারও এক সহকর্মী ভূতাত্ত্বিক যার নাম কনরাড, সে নাকি ট্যানেল দোষে মারা গেছে। ক্রিস্টিয়ানের হঠাৎই কনরাডের পাঠানো একটা কুরিয়ারের কথা মনে পড়ে যায়। আসলে মারা যাওয়ার আগে কনরাড ক্রিস্টিয়ানকে একটা কুরিয়ার পাঠিয়েছিল। ক্রিস্টিয়ান সে কুরিয়ার এখন পর্যন্ত খুলে দেখেনি। কনরাডের মৃত্যুর খবর শুনে ক্রিস্টিয়ান কুরিয়ারটি খুলে দেখে সেখানে ছিল কিছু কাগজ, যে কাগজের মধ্যে একটা বড় সড়ো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেদিন সারা রাত ক্রিস্টিয়ানের ঘুম আসেনি। পরদিন সকালবেলায় পুরো ঘটনা সম্পর্কে জানার জন্য সে রওনা দেয় উসলোর উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর জোহানের সাথে দেখা করে ক্রিস্টিয়ান, কিন্তু জোহানেজ এসব কথা কিছুতেই মানতে রাজি নয় যে ভূমিকম্প আসতে চলেছে, কারণ সে জানে ভূমিকম্পের কোনো পূর্বাভাস দেওয়া যায় না। ক্রিস্টিয়ানের মন কিন্তু কিছুতেই মানতে চায় না। কেন জানি মনটা বারবার বলছে ভয়াবহ কিছু একটা আসতে চলেছে, অনেকটা ভয়ঙ্কর, যা কিনা পৃথিবীবাসী আগে দেখেনি। সে ঠিক করলো মৃত কনরাডের বাড়ি যাবে। সেই কনরাডের বাড়ি যাওয়ার পর তার মেয়ের সঙ্গে দেখা করে, এবং সেখানে ক্রিস্টিয়ান কনরাডের অফিস খুঁজে পায়, কিছু রিসার্চের ডকুমেন্ট এবং একটা ভূমিকম্পের ম্যাপ। এছাড়াও সে বুঝতে পারে কনরাড ঠিক কতদিন ধরে ভূমিকম্প নিয়ে রিসার্চ করছিল। সেদিন রাতে ক্রিস্টিয়ান তার স্ত্রী ইডনের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। সে সিঁড়িতে উঠতে তার দেখা হয়ে যায় ছেলে চন্দ্রের সাথে। বহু বছর অনেক অপেক্ষার পরে আবার মুখোমুখি ইডন আর ক্রিস্টিয়ান। পরদিন জুলিয়ার ড্যান্সের রিহার্সাল ছিল। ক্রিস্টিয়ান চাইছিল তার স্ত্রীকে কনরাডের গবেষণার বিষয়ে সব কিছু জানাতে, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে যায়। তারা ভাবে হয়তো কারেন্টের ফিউজ চলে যাওয়াতে এই অবস্থা হয়েছে। তবে সেই কারেন্ট যাওয়াটা কোনো ফিউজ চলে যাওয়া বা স্বাভাবিক কিছু ছিল না, ছিল অন্য কিছু। পরের দিন মারিদকে সঙ্গে নিয়ে ক্রিস্টিয়ান উসলুবির ট্যানেলে যাওয়ার কথা বলে। মারিদ প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে সেখানে যায় এবং একটা কোর স্যাম্পল উদ্ধার করে। সেটা নিয়ে ফিরে আসার সময় ইডনের কল আসে। সে জানায় সে রিহার্সেলে যেতে পারবে না। এ সময় হঠাৎ করে পুরো শহর অন্ধকার ঘনিয়ে আসে।
শুরু হয় প্রবল ভূমিকম্প। দশে পড়ে সে অপেরা হাউস, যেখানে কিনা রিহার্সেলের কথা ছিল। ইডন জুলিয়াকে খুঁজে পায় এবং তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনে। ইতিমধ্যে ক্রিস্টিয়ান সে অপেরা হাউসে এসে পৌঁছায়। সেখানে তার সঙ্গে দেখা হয় জোহানিজের। তবে এত কিছুর পরেও জোহানেস কিন্তু মানতে রাজি নয় যে এটা কোনো প্রাকৃতিক ভূমিকম্প ছিল। তার মতে নিশ্চয় আশেপাশে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এজন্য ভূমিকম্পটা এসেছিল। এদিকে মারিকে দেখা যায় কনরাডের কম্পিউটারে। সে একটা ভিডিও খুঁজে পায়। সেখানে দেখা যায় কনরাড ইঁদুর ব্যবহার করে কোনো একটা রিসার্চ চালাচ্ছিল ভূমিকম্প নিয়ে, যেখানে সে ইঁদুরগুলো কোনো বিষাক্ত গ্যাসের কারণে মারা যায়। ক্রিস্টিয়ান বুঝতে পারে তার আশঙ্কা সত্যি, একটা বড় সড়ো ভূমিকম্প হতে চলেছে। রিক্টার স্কেলে প্রায় 8.5 পর্যন্ত হতে পারে ভূমিকম্পের মাত্রা, এবং এই ভূমিকম্প খুব তাড়াতাড়ি ওসলো শহরে আসতে চলেছে। ক্রিস্টিয়ান তার ছেলেকে ফোন করে সব কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার ছেলের ক্লাস চলছিল, তাই তার ছেলে কল রিসিভ করতে পারে না। ক্রিস্টিয়ান তখন মারিদ এবং জুলিয়াকে সাথে নিয়ে রেডিসন ব্লু হোটেলের দিকে রওনা দেয়, ইডনকে নিয়ে এই বিপদ সম্পর্কে কথা বলার জন্য। তার ছেলে সান্দ্রে ফোন রিসিভ না করায় তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে পুলিশকে ফোন করে জানায় ইউনিভার্সিটিতে 4টা বুম রেখেছে সে, যা 10 মিনিটের মধ্যে ব্লাস্ট হতে চলেছে। তাই ইউনিভার্সিটিতে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়, যাতে ইউনিভার্সিটিতে অন্যান্য ছাত্রদের সঙ্গে তার ছেলে সান্দ্রে সেখান থেকে বেরিয়ে আসে। কারণ ভূমিকম্পের সময় কোনো বড় ভবনের ভিতরে থাকা প্রচণ্ড বিপজ্জনক। কিন্তু যে প্রফেসর ক্লাস নিচ্ছিলেন তিনি একেবারে পাগলাটে টাইপের ছিলেন। সে কিছুতেই এই ফায়ার অ্যালার্ম বাজানোর পরও ছাত্রদেরকে ছাড়তে রাজি না। সে ছাত্রদেরকে বলে, না, ফায়ার অ্যালার্ম বাজুক আর যাই হোক না কেন, আমার ক্লাস ছেড়ে যাওয়া যাবে না, বুঝো এবার। পরবর্তীতে দেখা যায় চান্দ্রের যদিও সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কিন্তু প্রফেসর সেখানেই চাপা পড়ে মারা যায়। ওদিকে হোটেলে পৌঁছানোর পর ক্রিস্টিয়ান জুলিয়া এবং মারিদকে বাইরে রেখে হোটেলের ভিতরে যায় এবং ইডুনকে হোটেলের 34 তলায় খুঁজে পাওয়া যায়, অর্থাৎ একেবারে উপরের তলায়। ক্রিস্টিয়ান সবাইকে বাঁচাতে সেখানে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, যাতে সবাই সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পারে। ইডুনকে নিয়ে ক্রিস্টিয়ান লিফটে আসে নিচে নামার জন্য, আর তখন তারা দেখতে পায় জুলিয়াও চলে আসে এই 34 তলায় তাদের খুঁজতে। ক্রিস্টিয়ান লিফটের ভিতরে ভিন্ন বোতাম টিপতে থাকে পাগলের মতো, কিন্তু যেহেতু ফায়ার অ্যালার্ম বাজানো হয়েছিল সুতরাং লিফট আটকে যায়। এদিকে জুলিয়া আর অন্যদিকে তারা দুজন। যদিও মারিদ জুলিয়াকে খুঁজে পায়, তখনই হঠাৎ আবার পুরো শহর ডেকে যায় অন্ধকারে। চারিদিকে নীরবতা, ঠিক যেমন জ্বর আসার আগ মুহূর্ত হয়, ঠিক সেই মুহূর্তে সমস্ত নীরবতাকে ছিন্ন ভিন্ন করে শহরে আসতে পড়ে এক ভয়ানক ভূমিকম্প। 34 তলার ছাদ থেকে সবটাই দেখতে পায় জুলিয়া। মারিদ তাকে সেখান থেকে বাঁচিয়ে আনলো। তারা বিল্ডিং থেকে বের হতে পারে না, আটকে থাকে মারিদ ও জুলিয়া। তারা একটা মহিলাকে খুঁজে পায়, সে ভূমিকম্পের জেরে গুরুতর আহত হয়েছে। তার শরীরের উপর পড়েছে বিল্ডিংয়ের একটা বড় টুকরো, যা কোনো রকমের সরানোর চেষ্টা করে জুলিয়া এবং মারিদ। ওদিকে দেখা যায় এখনো লিফটে পেশে আছে ক্রিস্টিয়ান ও ইডুন। তারা লিফট থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তারা মাঝপথে আটকে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। ইডুন লিফটে ইমার্জেন্সি জানালাটা খুলে সেখান দিয়ে উপরে উঠতে থাকে, সাথে আসতে থাকে ক্রিস্টিয়ানও। তারা কোনো রকম লিফটের মাথার উপর উঠে আসে। সেখানে এসে তারা মই দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে। এমন সময় বিল্ডিং একটা দিক পুরোপুরি দোষে যেতে থাকে। মারিদ ও জুলিয়ার চেষ্টা করলেও সেই মহিলাটাকে তারা বাঁচাতে পারে না। খুব বাজেভাবে ধ্বংস হতে থাকে বিশাল রেডিসন ব্লু। প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করতে থাকে জুলিয়া, মারিদ, ইডুন আর ক্রিস্টিয়ানরা। ভূমিকম্পের আফটারশকের সময়, আফটারশক কাকে বলে? ভূমিকম্প একবার প্রবলভাবে হয়ে যাওয়ার পর সেই কম্পনটা আবার ফিরে আসে কিছুক্ষণ পর, তবে সেই কম্পনটা আগের কম্পনের চেয়ে একটু কম হয়। এটাকে ভূমিকম্পের আফটারশক বলে। তো আফটারশকের সময় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে পা লেগে যায় ইডুনের এবং পায়ে চোট পায়। একটা খোলা লিফটের কাছে এসে তারা দেখে একটা ছেঁড়া কেবল তার। সে তার দিয়ে কোনো রকমভাবে পার হতে থাকে তারা। ক্রিস্টিয়ান সফলভাবে বের হয়ে আসতে পারে লিফটের লুক থেকে, কিন্তু এমন সময় আবার কারেন্ট চলে যাওয়ায় লিফটের উপরের অংশটা ভেঙে পড়ে আর সেখানে মারা যায় ইডুন। সবেমাত্র ভালো দিন শুরু হতে চলেছিল তাদের সম্পর্কে। ক্রিস্টিয়ান আর ইডুন আবার একসাথে হতে যাচ্ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ভাগ্য যদি সহায় না থাকে তবে কার ক্ষমতা রাখে কাউকে ধরে রাখার? নিজের সব কিছু উজাড় করেও বাঁচাতে পারেনি তার স্ত্রী ইডুনকে।
ক্রিস্টিয়ান ভেঙে পড়ে, কিন্তু সে জানতো তখনও তার জন্য অপেক্ষা করে আছে তার ছেলে সান্দ্রে এবং মেয়ে জুলিয়া। নিজেকে সামলে সে ফিরে যায় জুলিয়া এবং মারিদকে খুঁজতে। সৌভাগ্যক্রমে খুঁজে পায় তাদের এক সময়। কোনো রকমে তাদের কাছে পৌঁছায়। জুলিয়া তাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে। কি উত্তর দেবে ক্রিস্টিয়ান? তার কাছে কোনো উত্তর নেই। মাথা নিচু করে তার দুচোখ ভিজে যায় অশ্রু জলে। প্রকৃতির এই নিষ্ঠুর খেলা হয়তো তখনও শেষ হয়নি। আবার একটা আপটার শোকে জুলিয়া পিছলে যায়। ক্রিস্টিয়ান নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। আঘাতও পায় সে অনেকটা, এবং ক্রিস্টিয়ান দেখে জুলিয়া আটকে আছে একটা কাঠের উপরে, কিন্তু সেই কাঠের মধ্যে পাথর ধরতে শুরু করে। এমন সময় কাঠটি ফেটে যায়। ক্রিস্টিয়ান লাফ দিয়ে কোনো রকমে জুলিয়াকে ধরে রাখে, কিন্তু তার হাতের জোর আস্তে আস্তে কমে আসতে শুরু করে। কিছুক্ষণ পর মারিদ সেখানে আসে এবং মারিদের সাহায্যে জুলিয়াকে কোনোভাবে বাঁচানো যায়। হোটেল থেকে বেরিয়ে আসে মারিদ, জুলিয়া এবং ক্রিস্টিয়ান। কিছুক্ষণ আগে পর্যন্ত যে শহরটা সৌন্দর্যে মোড়ানো ছিল তা এখন ধ্বংসস্তূপ। ক্রিস্টিয়ানের মনে পড়ে তার মৃত বন্ধু কনরাডের ভবিষ্যৎবাণী। কনরাড ঠিকই বলেছিল, একটা বিশাল ভূমিকম্পে আসার কথা ছিল, সেটা এসেছে। তবে তার সাথে শেষ করে দিয়ে গেছে উজ্জ্বল শহরটাকে। একই সাথে ক্রিস্টিয়ানের জীবন থেকে কেড়ে নিয়েছে তার স্ত্রী ডুনকে। ক্রিস্টিয়ান তার 2 সন্তানকে নিয়ে ফিরে আসে গেরিঙ্গাতে, আবার একটা নতুন করে জীবন শুরু করার জন্য। বিদায় জানায় অসলোর সেই ভয়াবহ অভিজ্ঞতাকে। শেষে দেখা হয় আলপ্স পর্বতমালার উত্তরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় নরওয়েতে। বিজ্ঞানীদের মতে ভবিষ্যতে একটা বিধ্বংসী ভূমিকম্প হতে চলেছে, কিন্তু কবে হবে কেউ জানে না। আর এখানেই শেষ হয় মুভিটা।